আগামী ২ জুন প্রস্তাব হতে যাচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু ইউসুফ। জনাব ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা বিভিন্ন বিষয়ে বলছিলেন বাজেটে এবার অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো, রাজস্ব ঘাটতি কমানো সহ বিভিন্ন পরামর্শ আপনারা দিয়ে আসছেন। কি কি চ্যালেঞ্জ দেখছেন আগামী অর্থ বছরে? জি, একটি হচ্ছে যে একটা বাস্তব ভিত্তিক বাজেট তৈরি করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে আমরা আহ, শুনেছি যে হয়তো অ্যাম্বিশাস বাজেট, অনেক সময় রাজনৈতিক কিছু অঙ্গীকার থাকে। তো সবকিছুর মিলে এই বছর যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট হচ্ছে, তো আমরা আশা করছি এটি একটি বাস্তব ভিত্তিক বাজেট হবে। শুধুমাত্র বাজেটের আকার বৃদ্ধি করা না, বাজেটের যে গুণগত মান সেটিও কিন্তু এই বাজেটের অন্যতম লক্ষ্য। আরেকটি বিষয় যেটি আপনি বলেছেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর অনেকগুলো কমিশন করা হয়েছে, হোয়াইট পেপারের যে প্রিপারেশন অন দা স্টেট অফ ইকোনমি এবং ট্রান্সপোর্ট যে রিপোর্ট, এগুলার একটা রিফ্লেকশন কিন্তু এই বাজেটে থাকতে হবে। কারণ সরকারের যে উদ্যোগগুলো আছে, সেই উদ্যোগগুলো যদি বাজেটে তার রিফ্লেকশন না থাকে এবং তার বাস্তবায়ন যদি না হয়, তাহলে কিন্তু যেই কাজগুলো করা হয়েছে সেই কাজগুলোর কিন্তু যে শ্রম বা যে উদ্দেশ্য করা হচ্ছে সেই উদ্দেশ্য কিন্তু সাধিত হবে না। দুই নাম্বার হচ্ছে যেটি বলছিলাম বাজেটের আকার নিয়ে, যে সবসময় আমরা দেখি একটা ইনক্রিমেন্টাল বাজেট হয়, কিন্তু এইবার আমরা দেখলাম যে বাজেট, গত বছরের যে বাজেটটা ছিল প্রস্তাবিত বাজেট, চলতি অর্থ বছর যেটি আছে, আগামী অর্থ বছরে তার চেয়ে কিছুটা কম রাখা হয়েছে। অর্থাৎ এটি যাতে নিড বেসড হয় এবং আহ, যে সমস্ত কনসালটেশন গুলো হয়েছে, আশা করছি আমরা যে প্রি বাজেট যে কনসালটেশন গুলো হয়, অন্য বছরে যেটা হয় কনসালটেশন হতো, কিন্তু কনসালটেশনের কতটুকু রিকমেন্ডেশন নেওয়া হয়েছে, তা আশা করছি এই বছরের বাজেটে কিছু নতুনত্ব আসবে। যে কি ধরনের সুপারিশ বিভিন্ন স্টেক হোল্ডার্সরা করেছে, অর্থনীতিবিদরা বা প্রাইভেট সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন স্টেক হোল্ডার্স, তার একটা রিফ্লেকশন এবং ফলো আপ যাতে এই বাজেটের শুরুতেই থাকে, যে আমরা এই রিকমেন্ডেশন গুলো পেয়েছি, এর মধ্যে এইগুলো করেছি। তারপরে হচ্ছে যে বললাম যে টাস্ক ফোর্স প্লাস হোয়াইট পেপার অন্যান্য কমিশনের আলোকে, যে তারও একটা রিফ্লেকশন যাতে এখানের মধ্যে থাকে। আরেকটা হচ্ছে আপনি যেটা আমরা, বলছিলেন যে প্রতিবারই যে ইনক্রিমেন্টাল একটা বাজেট হয় সেই ধারা থেকে বের হয়ে এবার কিছুটা কমছে বাজেটের আকার, সেই সঙ্গে মূল্যস্ফীতিকে প্রাধান্য দিয়ে এবার কিন্তু বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও অন্যান্য বারের তুলনায় কমতে পারে, এমন একটা আভাস আমরা পেয়েছি। বিষয়টিকে কিভাবে দেখছেন? যে আসলে আমরা গ্রোথ অবশ্যই দরকার, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি যে গ্রোথ হচ্ছে একটা নেসেসারি বাট ইটস নট সাফিসিয়েন্ট। সুতরাং গ্রোথের বাইরের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে। শিক্ষার কথা যদি বলি, স্বাস্থ্যের কথা যদি বলি, তারপরে সোশ্যাল প্রোটেকশনের কথা যদি বলি, তাহলে সেই জায়গাগুলো আসলে গুরুত্ব দিতে হবে। আরেকটা হচ্ছে, শুধুমাত্র অন্যান্য সময় আমরা দেখছি যে উন্নয়ন বাজেটে কিছু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হয়তো করা হলে সেটার সাথে যে অপারেটিং বাজেট, মনে করেন যে একটা বিল্ডিং হয়তো করা হলো, একটা হসপিটাল করা হলো, কিন্তু তার সাথে জনবলের যদি বিষয়টা না থাকে, বাজেটের রিফ্লেকশন না থাকে, তাহলে কিন্তু এই যে সরকারের ব্যয়ের যে ভ্যালু ফর মানি, সেটা কিন্তু আসলে দুটোর মধ্যে সমন্বয় হচ্ছে না। তো আশা করছি এইবারের বাজেটে অপারেটিং বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেটের একটা মানে সমন্বয় যাতে থাকে। আরেকটা হলো যে ডেভেলপমেন্ট বাজেটে আমরা দেখি অনেকগুলো মানে যে নাম্বার অফ দা প্রজেক্টস অনেক বেশি থাকে। তো এই বছর আমরা আশা করছি প্রজেক্টগুলো রিয়েলিস্টিক হবে। এবং আপনারা জানেন যে জুলাই আগস্ট মুভমেন্ট, যেখানে আহ, তারুণ্য তাদের একটা বড় ধরনের, তরুণ জনশক্তির একটা বড় ধরনের ভূমিকা ছিল। আশা করছি তাদের এমপ্লয়মেন্টের যে বিষয়টা, সেটি, ইনফ্লেশন তো অবশ্যই একটা অগ্রাধিকার আহ, থাকবে সরকারের, এবং আমরা দেখেছি বিভিন্ন ধরনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে এবং তার কিছু রিফ্লেকশনও কিন্তু আমরা বাজারে বা বাস্তবে দেখতে পাচ্ছি। আশা করছি ইনফ্লেশন হয়তো একটা সহনীয় মাত্রায় আসবে, কিন্তু একটা যেই জিনিসটা বিষয় যেটা আমরা, রয়েছে বাজেটে এবার কিন্তু বাজেট ঘাটতি কমানোর জন্য, অর্থাৎ ঋণ নিয়ে বাজেটের অর্থ খরচ করার দিক থেকে কিছুটা সরে এসে রাজস্ব আয় বাড়ানোতে গুরুত্ব দিতে চায় সরকার। সেইটা কতটুকু সম্ভব হবে বলে মনে করেন?
5 লাখ কোটি টাকার বেশি লক্ষ্যমাত্রা এনবিআরকে দেওয়া হবে, এমনটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। জি, আসলে এখন এটি যদি করতে হয়, আপনারা জানেন যে আমাদের এখন যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিটা অনেক ক্ষেত্রে ইনডিরেক্ট ট্যাক্সের উপর যে আমাদের ডিপেন্ডেন্সি, পার্টিকুলারলি ইম্পোর্ট ডিউটি, এইগুলো কিন্তু জনগণের, আপনি ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্টের কথা বলেন অথবা বিভিন্ন কারণে কিন্তু আমাদের ইম্পোর্ট ডিউটি যদি কমাতে হয়, তাহলে এটা রেভিনিউর উপর যে প্রভাবটা পড়বে সেটি আমরা করতে পারবো। সেটা যদি আমরা আহ, যদি আমাদের ডিরেক্ট ট্যাক্স যেটি আছে, আমরা যদি ট্যাক্স নেটটা বাড়াতে পারি, অর্থাৎ আপনারা দেখেন আমাদের যদিও বলা হচ্ছে 1,14,00,000-এর মতো আমাদের টিনধারী আছে, কিন্তু 43 লাখের মতো তারা রিটার্ন সাবমিট করে। এর মধ্যে একটা বড় অংশ কিন্তু শূন্য রিটার্ন দেয়, আরেকটা বড় অংশ সরকারি কর্মকর্তা। অর্থাৎ প্রাইভেট সেক্টরের যে আহ, যে আপনার ট্যাক্স দেওয়ার যে জায়গাটা, তাদেরকে কিভাবে আসলে নিয়ে আসা যায় তারা ট্যাক্স নেটের বাইরে, এটিও কিন্তু আসলে নানামুখী উদ্যোগ আমরা জানি যে গ্রহণ করেছে, অটোমেশন থেকে আরম্ভ করে বিশেষ করে ভ্যাটের ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বড় একটা সোর্স হচ্ছে ভ্যাট, কিন্তু অনেক সময় জনগণ ভ্যাট দিলেও সেটি সরকারের কোষাগারে আহ, অনেক সময় পড়ে না, বা সেগুলো নিয়ে একটা প্রশ্নবিদ্ধ হয়। সেটি যাতে আমরা টেকনোলজি ইউজ করে অটোমেশনের মাধ্যমে কিভাবে এটাকে আমরা এমন ভাবে করতে পারি যাতে সরকারের যে টাকা জনগণ যেটি দিচ্ছে সেটা সরকারের কোষাগারে যাতে আসে, অর্থাৎ রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে একটা বড় ধরনের উদ্যোগ কিন্তু আমাদেরকে নিতে হবে। এবং আপনারা ধন্যবাদ জানেন জনাব আবু ইউসুফ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।